আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনাকে নিয়ে কেমন ফরমেশনে খেলাবেন এবং কোন কোন ট্যাকটিক্স বা কোন কোন কৌশল অবলম্বন করবেন এবং আর্জেন্টিনার যে দুর্বলতা আছে সেই দুর্বলতার দিক নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত লিওনেল স্ক্যালোনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করে, যার কারণে তিনি আর্জেন্টিনাকে খেলান 4-4-2 ফরমেশনে। 4-4-2 ফরমেশনে খেললে বলটা হোল্ড করেও অনেকক্ষণ রাখা যায়, যার কারণে কিন্তু পাসটাও বেশি দেওয়া যায়। আর আর্জেন্টিনা যেহেতু টিকি টাকায় বিশ্বাসী, তাই আমার কাছে মনে হয় এই 4-4-2 ফরমেশন অনেকটাই বেটার। প্রথমেই গোলকিপারের কথায় আসি। দেখেন, এখানে ইমিলিয়ানো মার্টিনেস অটো চয়েস, কারণ 2021-এ কোপা আমেরিকায় তিনি যে পারফর্ম করেছেন, তারপর 2022-এ ফিনালিসিমা এবং সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি যে পারফর্মটা করেছেন, যা এক কথায় অসাধারণ। তাই এখান থেকে সুস্পষ্টভাবেই বলা যায় যে ইমিলিয়ানো মার্টিনেজ হতে যাচ্ছেন 2024 কোপা আমেরিকার নাম্বার 1 গোলকিপার আর্জেন্টিনার জন্য। আর ফ্রাঙ্কো আরমানি অভিজ্ঞতার দিক দিয়ে সবার চেয়ে ঢের এগিয়ে, যার কারণে লিওনেল স্ক্যালোনি কিন্তু ফ্রাঙ্কো আরমানিকেও স্কোয়াডে রেখেছেন। আর আমার কাছে মনে হয় ফ্রাঙ্কো আরমানিকেই সেকেন্ড গোলকিপার হিসেবে রাখা উচিত। সেন্টার ব্যাকের কথায় যদি আসি, তাহলে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি এই দুজন খেলোয়াড় কিন্তু অটো চয়েস। তারপরে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কোস আকুনিয়া, এরা কিন্তু থাকবেই। আর রাইট ব্যাক পজিশনে মোলিনা এবং মন্টিয়েল থাকবেই, কারণ বর্তমান সময়ে ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুজনে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন, যার কারণে লিওনেল স্ক্যালোনি এই দুজন খেলোয়াড়কেই রাখবেন। রাইট ব্যাক পজিশনে নেহুয়েল মোলিনা কিন্তু অসাধারণ একজন খেলোয়াড়, কারণ তিনি ডিফেন্সিভ এবং অফেন্সিভ একইভাবে কিন্তু খেলে থাকেন। তবে আমার কাছে মনে হয় ডিফেন্সিভের তুলনায় অফেন্সিভে অসাধারণভাবে খেলে থাকেন এই মোলিনা, যার কারণে কিন্তু তিনি বিশ্বকাপেও কিন্তু একটি গোল করেছিলেন। আর এই কারণেই নেহুয়েল মোলিনাকে কিন্তু একদম ফার্স্ট হাফেই নামানো হয় এবং পরবর্তী সময় আর্জেন্টিনা যখন এগিয়ে যায় তখন ডিফেন্স সামলানোর জন্য মন্টিয়েল কিন্তু মাঠে নামে, সেটা কিন্তু আমরা একাধিকবার দেখেছি। লেফট ব্যাকের কথায় যদি আসি, এখানে খেলে থাকেন মার্কোস আকুনিয়া এবং নিকোলাস তাগলিয়াফিকো, এরা দুজনে কিন্তু অসাধারণ খেলে থাকেন। তবে আমার কাছে মনে হয় তাগলিয়াফিকোর চেয়ে মার্কোস আকুনিয়া কিন্তু ক্রস খুব ভালো করতে পারে, যার কারণে অধিকাংশ ম্যাচেই কিন্তু আকুনিয়াকে স্টার্ট করতে দেখা যায়। আর আকুনিয়া লিওনেল স্ক্যালোনির অন্যতম একজন ফেভারিট খেলোয়াড়। সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ানো রোমেরোর জায়গায় খেলতে পারে জার্মান প্রেৎজেলা এবং লিসান্দ্রো মার্টিনেস। আর এরা কিন্তু জাতীয় দলের হয়ে অসাধারণভাবে পারফর্ম করে আসতেছেন, এই কারণেই লিওনেল স্ক্যালোনি সাব হিসেবে এই দুইজন খেলোয়াড়কে রাখতেই পারে। আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে 3 জন খেলোয়াড় কিন্তু স্কোয়াডে রয়েছে। একজন গুইডো রদ্রিগেস, 2 নম্বরে হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস এবং 3 নম্বরে হচ্ছে এনজো ফার্নান্দেস। তবে আমরা অনেক ম্যাচেই দেখেছি যে এনজো ফার্নান্দেস কিন্তু স্কোয়াডে থাকে এবং মেইন একাদশেও কিন্তু ঢুকে পড়ে লিওনেল স্ক্যালোনির আন্ডারে, আমরা যতটুকু দেখেছি। আর সাব হিসেবে নামে অধিকাংশ সময়ই হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস। এখন দেখা যাক এখানে স্ক্যালোনি বা এই কোপা আমেরিকায় স্ক্যালোনি কাকে বেশি প্রাধান্য দেন। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে 2 জনকে ধরা হয়, একজন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অন্যজন হচ্ছে জিওভানি লো সেলসো। কিন্তু বর্তমান সময়ে জিওভানি লো সেলসো তার ক্লাবে তেমন সুযোগ না পাওয়ায় স্ক্যালোনি কিন্তু অবশ্যই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকেই বেশি তাকাবেন, কারণ তিনি লিভারপুলের হয়ে কিন্তু অসাধারণ পারফর্ম করে আসতেছেন এবং খুব সুন্দর একটা পারফরমেন্স উপহার দিয়েছেন গত সিজনে। যার কারণে আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে জিওভানি লো সেলসোর তুলনায় এগিয়ে থাকবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রাইট মিডে বরাবরের মতোই থাকবে রদ্রিগো ডি পল। তার এনার্জেটিক এবং আগ্রাসন প্রতিপক্ষকে কিন্তু সবসময়ের জন্য বিপদে ফেলে দেয়, যার কারণে লিওনেল স্ক্যালোনি চাইবেন যে রদ্রিগো ডি পল সুস্থ থেকে পুরোটা ম্যাচ বা পুরোটা টুর্নামেন্ট শেষ করুক। আমার কাছে মনে হচ্ছে লিওনেল স্ক্যালোনি লেফট মিডে জিওভানি লো সেলসোকে না খেলিয়ে বায়ার লেভারকুসেনের খেলোয়াড় প্যালাসিউসকে খেলাবেন, কারণ প্যালাসিউস ডিফেন্সিভ এবং অফেন্সিভ 2 জায়গায় কিন্তু অসাধারণভাবে পারফর্ম করে থাকেন এবং গত সিজনেও কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। যার কারণে আমার কাছে মনে হচ্ছে লিওনেল স্ক্যালোনি অবশ্যই প্যালাসিউসকে বেশি সুযোগ দিবেন এই কোপা আমেরিকায়। 4-4-2 ফরমেশনের এই ম্যাচে রাইট উইঙ্গার হিসেবে থাকবে লিওনেল মেসি এবং লেফটে থাকবে বরাবরের মতোই অ্যানহেল ডি মারিয়া। তবে ম্যাচ চলাকালীন সময়ে আমরা অনেকবারই লক্ষ্য করেছি যে লিওনেল স্ক্যালোনি তার যে স্ট্র্যাটেজি ছিল 4-4-2, সেখান থেকে সরেও এসে অর্থাৎ ফরমেশন সুইচ করে 4-3-3 ফরমেশনেও কিন্তু অনেকবার খেলতে দেখেছি, যার কারণে লিওনেল মেসি কিন্তু তখন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও আমরা খেলতে দেখেছি। যদি 4-3-3 ফরমেশন হয় তাহলে কিন্তু অবশ্যই একজন সেন্টার ফরওয়ার্ড লাগবে, সেটা হতে পারে লাউতারো মার্টিনেস এবং আলভারেজ।
লাউতারো মার্টিনেজ এবং আলভারেজ দুইজনই কিন্তু ক্লাবের হয়ে দারুণ ছন্দে রয়েছেন, যার কারণে লিওনেল স্ক্যালোনি দুইজনকেই প্রেফার করবেন। তবে আমার কাছে মনে হচ্ছে বিগ চান্স গোল করার ক্ষেত্রে আলভারেজ খুবই ভাইটাল একটা পয়েন্ট হতে পারে, কারণ লাউতারো মার্টিনেজ কিন্তু অনেক সময় বিগ চান্সগুলো মিস করে থাকে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে এই কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজের তুলনায় এই আলভারেজ বেশি সময় পাবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এখন আর্জেন্টিনার উইক জোন নিয়ে কথা বলা যাক। প্রথমেই গোলকিপারের দিকে আসি। যদি কোনোভাবে ইমিলিয়ানো মার্টিনেজ ইনজুরিতে পড়ে যায় তাহলে কিন্তু এই গোলকিপার পজিশনে আর্জেন্টিনাকে ভোগাবে, এটা বলাই যায়। কারণ আর্জেন্টিনার কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ ছাড়া বর্তমান সময়ে টপ লেভেলের কোনো গোলকিপার নেই। সেন্টার ব্যাকের কথায় যদি আসি, এইখানে শুধু ক্রিস্টিয়ানো রোমেরো কিন্তু স্পিডি একজন খেলোয়াড়, তাছাড়া নিকোলাস ওটামেন্ডি, তারপর হচ্ছে জার্মান প্রেজেলা, এরা কিন্তু খুবই ধীর গতির, যার কারণে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার গোল খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এটা আমরা কিন্তু বিশ্বকাপে ওটা দেখেছি। তারপর হচ্ছে বিশ্বকাপের যে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডের বিপক্ষে, সেখানেও কিন্তু এটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। আরেকটা প্রবলেমের কথা যদি বলি তাহলে বলাই যায় যে আর্জেন্টিনা কখনোই লো ডিফেন্স ধরে খেলতে পারে না। কারণ দেখেন, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যখন 2-0 গোলে এগিয়েছিল তখন কিন্তু তারা একটু ডিফেন্সিভ মোডে চলে আসে এবং সাথে সাথেই কিন্তু 2টা গোল পরিশোধ করে ফ্রান্স। তারপরে নেদারল্যান্ডের বিপক্ষে যদি আমরা দেখি, আর্জেন্টিনা কিন্তু প্রায় 90-95 মিনিট পর্যন্ত এগিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ঠিকই কিছু সময়ের ব্যবধানেই কিন্তু তারা পরিশোধ করে দেয় এবং সমতায় ফিরে আসে। তাই আমার কাছে মনে হয় আর্জেন্টিনা যদি তাদের স্বাভাবিক খেলাটা সবসময় খেলতে পারে বা 90 মিনিটই খেলতে পারে তাহলে আর্জেন্টিনার জন্যই ভালো হবে, এটা আমার কাছে মনে হয়। আর্জেন্টিনা মিডফিল্ডে বরাবরের মতোই স্ট্রং, এখানে আমার কোনো কথা নাই। ফরওয়ার্ড লাইনে তো লিওনেল মেসি থাকার কারণে বিশ্বসেরা অ্যাটাকে পরিণত হয়েছে। তবে আরেকটা কথা বলা যায়, আরেকটা সমস্যার কথা এখানে বলা যায়, আর্জেন্টিনার সাথে প্রতিপক্ষের খেলোয়াড়রা যখন একদম বাস পার্কিং করে, লো ডিফেন্স করে, তখন কিন্তু আর্জেন্টিনা তেমন সুযোগ সুবিধা করতে পারে না। কারণ আর্জেন্টিনার যে খেলার স্ট্র্যাটেজি সেটা হচ্ছে টিকি টাকা, অর্থাৎ বল নিজেদের মধ্যে হোল্ড করে রেখে পাসিং খেলা, পাসিং খেলতে খেলতে একটা সুযোগ পেলে সেখান থেকে গোল করে বসা। কিন্তু এরকম আমরা অনেক ম্যাচ দেখেছি, প্রতিপক্ষ যখন বাস পার্কিং করে তখন আর্জেন্টিনা তেমন সুযোগ সুবিধা করতে পারে না। তাই আমার কাছে মনে হয় আর্জেন্টিনার জন্য এটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে। ওভারঅল সামারাইজ করলে বোঝা যায় যে গোলকিপার পজিশনে ইমিলিয়ানো মার্টিনেজই খেলবেন এবং খেলতেই হবে, যাতে ইনজুরি না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর ডিফেন্সের যে সমস্যার কথাটা বললাম ধীর গতির, এটা যতটুকু সম্ভব কাটে ওঠার চেষ্টা করতে হবে। আর মিডফিল্ডে তেমন কোনো আমি সমস্যা দেখতেছি না, কিন্তু ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসিকে ছাড়াও আরও স্কোর বাড়ানোর ক্ষমতা থাকতে হবে। শুধু লিওনেল মেসি যে স্কোর করবেন এই ধারণা থেকে সরে আসতে হবে, তাহলেই কেবল আর্জেন্টিনা ভালো একটা কিছু করতে পারে। আর এইটা লিওনেল স্ক্যালোনি কিন্তু 2022 কাতার বিশ্বকাপে করে দেখিয়েছেন। কারণ লিওনেল মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ, তারপর হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং নাহুয়েল মোলিনাও কিন্তু গোল করেছেন। তাই যদি একটা ট্রফি জিততে হয় তাহলে অবশ্যই টিম ওয়ার্ক করতে হবে এবং পুরো টিম ভালো খেলতে হবে, যেমন 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা করেছিল। আমরা 2024 কোপা আমেরিকায় চাইবো যে লিওনেল মেসির আর্জেন্টিনা আরো একটা শিরোপা জিতুক। আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে আর্জেন্টিনার স্কোয়াডের উইক জোন কোনটা, সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।